আমার নাম নাসিম। আমি পেশায় একজন সিএনজি চালক। আমার সাথে যে রাতে ঘটনাটি ঘটেছিল সেই রাতে আমি হাইওয়ে দিয়ে সিএনজি নিয়ে যাচ্ছিলাম এবং সেটি ছিল এই ঘটনার সূত্রপাতের প্রাথমিক সূচনা। আমার সাথে কি ঘটেছিল সেটা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। ধারাবাহিকক্রমে সমস্তটা জানতে পারবেন। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি এপিসোডে। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা জানব সিএনজি চালক নাসিমের জীবনের ঘটনা এবং তার সঙ্গে কি ঘটেছিল সেটা আপনারা সবাই শুনলে অবাক হবেন। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত লেগে থাকুন। সেই সাথে আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বেশি কথা বাড়াবো না, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমি নাসিম, পেশায় একজন সিএনজি চালক। আমার আব্বা মারা যাওয়ার পর থেকে তার সিএনজি এখন আমিই চালাই। আমার ঘরে দুটো ছোট ভাই আছে এবং একটা বোন রয়েছে, আর পাশাপাশি আমার মা রয়েছে। গ্রামের সবথেকে প্রভাবশালী লোকটি আমার আব্বাই ছিলেন, তবে আমাদের সমস্ত সম্পত্তি ও দখল করে নিয়েছে। এখন আমাদের এরকম সিএনজি চালিয়ে খেতে হয়। আমার আব্বা বেঁচে থাকাকালীনই তার সম্পত্তির ভাগ বটারা এবং দখলদারিত্ব হয়ে গিয়েছিল, সেগুলো আমরা কখনো সমাধান করতে পারিনি। পরে আব্বা একটা সিএনজি চালিয়ে সেটাই চালাতো। আমি শুনেছিলাম আমার দাদারা নাকি অনেক বড় লোক ছিল, কিন্তু সেসব ভেবেতে এখন আর লাভ নেই। আব্বা মারা যাওয়ার পরে আব্বার সিএনজিটা আমিই চালাই এবং সংসারের হাল এক প্রকার আমার হাতে রয়েছে, সেহেতু আমাকে এই কাজটা নিয়মিতই করতে হয়। অনেক রাত পর্যন্ত আমাকে সিএনজি চালাতে হয়। আমি সাধারণত হাইওয়েতে বেশিরভাগ সময় চালিয়ে থাকি, আর হাইওয়ে ছাড়া আমাদের শহর অঞ্চলে এটা চলেও না। তো সেহেতু ঘটনাটা আমার সঙ্গে হাইওয়েতেই ঘটেছিল। ওই দিন সন্ধ্যার দিকে আমার আম্মা আমাকে বলল, আজকে কি তোর যেতেই হবে? সারাদিন তো চালিয়েছিস। আমি বললাম, আম্মা তোমার ওষুধের দরকার আছে, পাশাপাশি ছোট ভাই বোনদের পড়ালেখার খরচ জোগাতে আমাকে তো নিয়মিত কাজ করতে হয় জানো। আর একদিন বসে থেকে লাভ কি, বাসায় তো বসেই থাকবো। তার থেকে বরঞ্চ একটু ট্রিপ মেরে আসি। ওই দিনকে বাহিরে একটু ঝড় বৃষ্টি ছিল, মানে বেশ খানিকটা ঝড় বৃষ্টি হয়েছে। আমার আম্মা আমাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু তবুও আমি গেলাম, কারণ বাসায় বসে থাকতে ভাল লাগছিল না। আমি সাধারণত সকাল থেকে বিকেল পর্যন্ত, মানে দুপুরের আগ পর্যন্ত চালাই, তারপরে রেস্ট করে আবার বিকালের দিকে বের হই। তো ওই দিনও আমি সিএনজি নিয়ে বিকালের দিকে বের হলাম। বের হয়ে স্ট্যান্ডে গিয়েই আমার কলিগদের সাথে, মানে যাদের সাথে আমি সিএনজি চালাই, তাদের সঙ্গে দেখা হলো। ওরা বলল, আজকে তোরা কোন কোন রাস্তায় যাবি? আমি বললাম, আজকে তো আমি ওই রাস্তায় যাবো যেদিক দিয়ে যাতায়াত করি, সমস্যা কি? তারপর আমি প্যাসেঞ্জার নিয়ে সিএনজিটা আন দিলাম। এরকম করে সিএনজি চালাতে চালাতে প্রায় রাত 11:30 বেজে গেল। লাস্টের ট্রিপ মেরে তারপর আমি বাড়িতে যাব, সেটাই ভাবতে লাগলাম। কিন্তু আচমকা দেখলাম কোনো যাত্রী আমার আশেপাশে নেই, কেউ যাওয়ার জন্য গাড়িতে উঠছে না। আর আমার কলিগ যারা ছিল, যাদের সাথে সিএনজি চালাতাম, তারা বেশিরভাগই বাড়িতে চলে গিয়েছে। আমি ভাবলাম যে আরেকটা ট্রিপ মেরে চলে যাব। ততক্ষণে প্রায় 12টা বেজে গিয়েছে। আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নেই, আমি একাই মাত্র সিএনজি নিয়ে বসে আছি, আর একটা শহরের বাস যাতায়াত করছে, তা আবার পরিবহন। সিএনজি নিয়ে বসে আছি, ঠিক তখনই একজন লোক এসে বলল, ওই অমুক দিকে যাবেন? আমি বললাম কি যে না, ওদিক দিয়ে যাবো না, আমার বাড়ি এদিকে, আমি এদিকে যাব, যদি এদিকে যান তাহলে যেতে পারেন। লোকটি বলল, আমরা 4 জন যাব, যদি যান তাহলে ভাড়া বাড়িয়ে দিব, আপনার যা হয় তার থেকে 2 থেকে 3 গুণ বেশি দিব। আমি বললাম, না, আমি ওই রাস্তায় যাব না, এমনিতে রাত হয়ে গিয়েছে, আর ওই রাস্তায় এমনিতেই ডাকাত আর ভূতের ভয় আছে, শ্মশানঘাট আছে তো কয়েকটা, আসার পথে আমার আবার সমস্যা হবে। লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার ভাড়া হয় 200 টাকা, আমি তোমাকে 1000 টাকা দিব, যাবে এবার? আমি দেখলাম কি যে ভূতের ভয় পেয়ে তো লাভ নেই, ওইখানে গেলে বেশিক্ষণ লাগবে না, যেতে আসতে সর্বোচ্চ 1.5 ঘন্টা টাইম লাগবে, সেহেতু আমি করতেই পারি। তারপর আমি সকলকে নিয়ে সিএনজি স্টার্ট দিলাম। সিএনজি বেশ খানিক্ষণ চললো, তারপর তার সেই গন্তব্য চলে আসলো। তার ওখান থেকে ফিরতে ফিরতে আমার প্রায় 1টার কাছাকাছি বেঁচে গেল। আমি তখন মাঝ রাস্তায়, এটা থেকে আমাদের মূল হাইওয়েতে ওঠা যায়। আমি সেই জন্য এই গ্রামের রাস্তা ধরে এদিক দিয়ে আসছিলাম। বেশ খানিক্ষণ আসার পরে খেয়াল করলাম যে সামনের একটা ব্রিজে কাজ চলছে। এদিক দিয়ে আসতে খুব বিপদে পড়েছি, কারণ এই ব্রিজের পাশ দিয়ে বা ওপর দিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না। ওইখানে একজন লোককে আমি দাঁড়িয়ে থাকতে দেখলাম। এত রাতে লোকটা এখানে কি করছে বুঝতে পারছিলাম না। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে মশাই, এই ব্রিজটা কবে ভেঙেছে আর যাব কিভাবে? পেছনের দিকে ফেরত যেতে হবে নাকি এদিক দিয়ে যেতে হবে? তিনি আমাকে একটা কাঁচা রাস্তা দেখিয়ে দিলেন, বললেন কি যে এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাও, তাহলে তুমি রাস্তা পেয়ে যাবে, মূল সড়ক পেয়ে যাবে।
আমি তখন বললাম, এ তো কাঁচা রাস্তা, আর এদিকে কি বাড়িঘর দৌড় আছে? খুব শুনশান মনে হচ্ছে। পেছন দিকে ফিরে দেখলাম লোকটা সেখানে নেই, সম্ভবত চলে গিয়েছে, কারণ অনেকক্ষণ পরে আমি তাকিয়েছি। এখন পেছনে ফিরে আবার সেই পেছনের রাস্তা দিয়ে যাওয়াটাও অনেক হ্যাসেলের বিষয়। উনি বললেন এই রাস্তা ধরে সামান্য একটু সামনে গেলেই এই ব্রিজ পার হয়ে মূল রাস্তা পড়বে, তারপর হাইওয়ে। আমি এই রাস্তা দিয়ে আগেও এসেছি, কিন্তু এই হাইওয়েটা এখন ঠিক করছে কিসের জন্য ব্রিজটা, সেটাই তো বুঝতে পারছি না। আমি খানিকক্ষণ চিন্তা করে পরে সেই জঙ্গলের রাস্তায় গাড়িটা ঘোরালাম। বেশ খানিকক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, আচমকা দেখলাম একটা বিরাট বাঁশবাগান চলে এসেছে, কিন্তু দেখে রাস্তা মনে হচ্ছে না, মনে হচ্ছে সামনে রাস্তা শেষ হয়ে গিয়েছে। বেশ খানিকক্ষণ গাড়ি চালানোর পরেও রাস্তা যেন কোনোভাবে শেষ হচ্ছিল না। যাই হোক, আমি প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম। এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আশেপাশে কেউ নেই, আবার যদি কোনো সমস্যা হয় এখন সিএনজির আমার এখানেই বসে থাকতে হবে। বেশ খানিকক্ষণ গাড়ি চালানোর পর খেয়াল করলাম যে না, রাস্তা শেষ হয়েছে এবং আমি হাইওয়েতে পৌঁছে গিয়েছি। আমার বুকে যেন খানিকটা পানি আসলো, কারণ আমি বেশ খানিকটা ভয় পেয়েছিলাম যদি কোনো কিছু হতো এই জঙ্গলের ভিতরে। আর কোনোদিন টাকার লোভে যাত্রী নিয়ে এরকম শুনশান জায়গায় যাব না, সেটা শপথ করে গাড়ির সামনের দিকে টেনে যাচ্ছিলাম। আচমকা তখন সামনে থেকে একটা হাত আমার সামনে আসলো। একটা যাত্রী খুব কাছ থেকে আমাকে ডেকে উঠল। ততক্ষণে আমি সেই যাত্রীটাকে পাস হয়ে সামনে চলে এসেছি। আমি ভাবলাম যে ইনি নিশ্চয়ই শহরের দিকে যাবে, একটু পেছাই। আমি গাড়িটা থামিয়ে পেছনের দিকে নিলাম। খেয়াল করলাম পেছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, তার মুখটা নাকাব দিয়ে ঢাকা, সাদা একটা পাঞ্জাবি মতো জামা পরা এবং সেই সাথে তার সাথে দুটো ব্যাগ রয়েছে। তিনি আমাকে বললেন, আচ্ছা এদিকে যাবেন? আমি বললাম কি যে কোথায় যাবেন? উনি বলল কি যে এই তো সামনে দিয়ে বামে যাব, অমুক গ্রামে। আমি বললাম ওরকম গ্রামের নাম তো কখনো শুনিনি, এটা কোন জায়গায়? তিনি বললেন যাবেন কিনা বলুন, আমাকে যেতে হবে, আমি বেশ তাড়ার মধ্যে আছি। প্রথমে যেতে রাজি হলাম না, কারণ হচ্ছে যদি সোজা রাস্তা হতো বা উনি বলতো শহরের দিকে যাব, তাহলে ওনাকে নিয়ে যেতাম। আর এখন উনি বলছে ডান সাইডের এই রাস্তাটা দিয়ে যেতে হবে, আমি তো আর ওইদিকে ঢুকবো না, ওইটা সম্ভবত গ্রামের কোনো রাস্তা। তখন উনি আমাকে বললেন, আমি আপনাকে দরকার হলে বাড়িয়ে দিব, দয়া করে আমাকে নিয়ে চলুন, আমি একটা বিপদে পড়েছি, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে আপনার ফায়দা হবে। পরে ভাবলাম মেয়ে মানুষ রাস্তায় এরকমভাবে একা ফেলে যাওয়া, রাত তখন 1টার বেশি বাজে। আমি গাড়ি থেকে নেমে তার ব্যাগগুলো গাড়িতে উঠলাম, বেশ ভারী ভারী দুটো ব্যাগ, এবং ব্যাগের ভিতরে কি আছে জানি না। মেয়েটা আমার পেছনে চড়ে বসলো। মেয়েটা বসতেই আমার গাড়ির ভিতরে যেন অন্যরকম একটা ফুলের ঘ্রাণে মোমো করতে শুরু করলো। এমনিতেও তার গা দেখে একটা অদ্ভুত ঘ্রাণ আসছিল, সেটা আমি বেশ খানিকক্ষণ আগেই পেয়েছি। সে আমাকে ডিরেকশন দিচ্ছিল, বলছিল কি যে সামনে গিয়ে বাসের রাস্তায় যাবেন। আমি বললাম ওইখান থেকে কত দূর? উনি তখন বললেন বেশি দূরে না, তবে আপনাকে ধন্যবাদ, আপনি এত কষ্ট করে আমাকে এই রাতের বেলা আমার বাড়ি পর্যন্ত ড্রপ করে দিচ্ছেন। আসলে কি যে বলবো, আমি এদিকে যাচ্ছিলাম, তবে নেহাতি বিপদে পড়ে আপনাকে ডাকতে হলো। বিপদে না পড়লে আমি একাই চলে যেতে পারতাম। আমি বললাম কি বলছেন, এত বড় রাস্তা আপনি একাই চলে যেতে পারতেন? তখন সে বলল, হ্যাঁ, এটা আমার জন্য কোনো ব্যাপার না, আমি মুহূর্তের মধ্যেই বাড়িতে পৌঁছে যেতে পারতাম। মেয়েটার কথা আমার কাছে আশ্চর্যজনক লাগলো, মুহূর্তের মধ্যে সে বাড়িতে যাবে কিভাবে, অদ্ভুত। আমি দেখলাম সে আমাকে ডান সাইডের একটা পাকা রাস্তা দিয়ে নেমে যেতে বলল। তারপর সেই পাকা রাস্তা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। বেশ খানিকটা পথ পেরোনোর পর আমি খেয়াল করলাম উনি আমাকে ডান দিকের একটা শুনশান ঘন বন রাস্তা দিয়ে যেতে বলছে। আমাদের এখানে বেশ খানিকটা ফরেস্টের মতো জায়গা আছে, মানে বিস্তীর্ণ বনাঞ্চল। এই বনাঞ্চলের ভিতরে উনি যাবে কি করতে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি ওদিকে কেন নিয়ে যাচ্ছেন আমাকে? আমি তো বুঝতে পারলাম না। আপনি বললেন গ্রামের ভিতরে যাবেন, গ্রাম ছাড়িয়ে এখন দেখি এই বনের ভিতরে ঢুকে যাচ্ছেন। উনি তখন বললেন যে আসলে আমার দাদার বাড়ি ওইখানে, তো ওইখানে একটা জমিদার বাড়ি আছে, দেখেছেন নাকি কখনো? আমি বললাম না, এই সাইডে আমি কখনো আসিনি, তবে এখন অনেক রাত হয়ে গিয়েছে তো এই জন্য আমি একটু ভয় পাচ্ছি। মেয়েটা তখন একটু হেসে বলল, আরে ভয় পাবেন না, আমি কি আপনাকে খেয়ে ফেলবো নাকি? আর আমি সামনে একটা মেয়ে মানুষ, আর সেখানে আপনি একজন ছেলে হয়ে আমাকে ভয় পাচ্ছেন? আমি বললাম আপনাকে ভয় পাচ্ছি না, এখান থেকে ফিরে যেতে যদি কোনো ডাকাতের সম্মুখীন হই বা রাস্তাটা অনেক শুনশান, তো এই জন্য মূলত আমি ভয় পাচ্ছি যে বাড়িতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো কিনা। এত রাত আমার কখনো হয়নি, তবে একটা ট্রিপ নিয়ে গেছিলাম অমুক গ্রামে, সেখান থেকে ফিরতে ফিরতে আমার দেরি হয়ে গেল। মেয়েটি তখন বলল, তা ভালো হয়েছে, ফিরতে দেরি হয়েছে বলেই আপনাকে আমি পেলাম, না হলে তো আমি সত্যি এখানে খুব বড় একটা বিপদে পড়তাম। বেশ খানিকক্ষণ কথা বলতে বলতে বিরাট এক আলিশান বাড়ির সামনে আমি ব্রেক কষলাম, কারণ বাড়িটা এরকম একটা জঙ্গলের ভিতরে এবং বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি আছে না, ঠিক সেরকম রাজপ্রাসাদের মতো বাড়ি। এরকম বাড়ি এর আগে আমি সত্যি আমাদের এলাকায় কিসের জন্য, আমি পুরো জেলা বা পুরো বাংলাদেশে কোথাও দেখিনি। এরা তো বিদেশি যেসব সাম্রাজ্য সেরকম সাম্রাজ্যের মতো,
কিন্তু এখানে এত বড় একটা বাড়ি আছে অথচ আমি জানি না, আমার নিজের জেলায়। অদ্ভুত বিষয়। আমি সত্যি হতভম্ব হলাম। বললাম কি যে, আশ্চর্য তো, এখানে এত বড় একটা বাড়ি আছে বনের ভিতরে, অথচ আমি এখন পর্যন্ত জানতে পারলাম না। আমি কত বছর ধরে এখানে আছি, সেই ছোটবেলা থেকে, অথচ আমার নিজের জেলার ভিতরে। মেয়েটা তখন বললেন কি যে, এটা তো অনেক বছর ধরে এখানে আছে, বিগত 600-700 বছর ধরে তো এখানে পড়ে আছে, আর আপনি মাত্র জানলেন? এটা তো ঐতিহাসিক জায়গা। মেয়েটা এটা বলে আমার দিকে তাকিয়ে হেসে দিল। মেয়েটার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তিনি আমাকে বললেন যে, আপনি একটু ভেতরে আসুন না, ভেতরে এসে একটু চা নাস্তা করে যান, এমনিতে আপনার দেরি হয়ে গিয়েছে, আর একটু দেরি করাচ্ছি, কিছু মনে করবেন না দয়া করে। তবে আপনি আমার অনেক বড় উপকার করেছেন, এর প্রতিদিন আপনাকে কিভাবে দেই, একটু চা নাস্তা করে যান, আর আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাই বলে আমি বললাম, না 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 না, দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাব। মেয়েটা তখন বললেন, আচ্ছা আপনার কাছে অনুরোধ করছি, আপনি আসুন, একটু চা নাস্তা করে তারপর আপনি চলে যাবেন, দরকার হলে আমার ভাই আপনাকে কি দিয়ে আসবে, ঠিক আছে? আমি তখন জানালাম, না না, সেটার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। সে আমাকে জোর জবরদস্তি করে এক প্রকার বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়িটার দরজা ছিল বিশাল আকৃতির, এবং যে গেট দিয়ে আমি সিএনজি নিয়ে ভিতরে ঢুকলাম, সেই গেটটাও ছিল বিশাল আকৃতির। সেই গেটে দুজন রক্ষী দাঁড়িয়েছিল। তাদেরকে দেখতে মনে হচ্ছিল আজকের থেকে প্রায় 200-300 বছর আগের রক্ষী, কারণ তাদের মাথায় রয়েছে বিশাল আকৃতির মুকুট, তাদের পরনে রয়েছে সেই আগেরকার আমলের রাজারা যে গেট পাহারা দিত, ঠিক সেরকম জামা কাপড় এবং বল্লম হাতে, এবং তারা আমার দিকেও অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। তাদের চোখ দুটো যেন রক্তবর্ণ, মানে লাল লাল। এটা দেখে আমি কিঞ্চিত ভয় পেলাম। তখন ওরা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে গেটটা লাগিয়ে দিল। আমি ভিতরে সিএনজি ওখানে দাঁড়া করতেই মেয়েটা আমাকে বলল, আরে আসুন আসুন, এটা হচ্ছে আমাদের গরিবখানা, একটু যদি আপ্যায়ন গ্রহণ করতেন আমাদের ভালো লাগতো। তাই বলে সে আমাকে ভিতরে নিয়ে গেল, এবং সেই বিশাল আকৃতির দরজা খুলে যখন ভিতরে প্রবেশ করলাম, দেখলাম বিশাল এক মহলের মতো জায়গা। সেখানে সারি সারি সোফা বসানো, এবং সেই সোফাগুলো কাঠ দিয়ে তৈরি, এবং সেখানে কোনো গদি নেই, কিন্তু খুব অসাধারণ এবং বড় করে তৈরি করা। সেখানে আমি বসলাম একটা সোফার উপর। আসলে কাঠ না, কিন্তু কাঠের উপর কেমন করে যেন গদি বসানো। সেটার উপর বসতেই দুজন মেয়ে আমার কাছে এগিয়ে আসলো। সে দুজন মেয়ের পরনে এক ধরনের মালেকাদের ড্রেস। আগেরকার আমলে যেরকম মালেকারা অদ্ভুত ধরনের জামা পরতো না, এরকম ফুলো পায়জামা, তারপর নাকা বলা, চেহারার ভিতরটা দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা, এরকম নাকা পরে আমার কাছে আসলো। এবং যে জগে করে শরবত নিয়ে আসছে আমার জন্য এবং গ্লাসে করে, সেটাও দেখতে পুরাতন আমলের শরবতের সেই গ্লাস এবং জগের মতো। সেই জগ থেকে আমাকে লাল বর্ণের একটা শরবত এবং সবুজ বর্ণের একটা শরবত খেতে দেওয়া হলো। পাশাপাশি বিস্কিট এবং অদ্ভুত ধরনের সব ফল দেওয়া হয়েছে। তবে আমি বিস্কিটে কামড় দিতে দেখলাম, না, এটা বিস্কিট না, এটা শক্ত এক ধরনের মিষ্টি। খেতেই মুখের মধ্যে যেন মধুর মতো স্বাদ ব্লাস্ট হলো। আমি খেয়েই যেন এক ধরনের অন্যরকম পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ এত সুন্দর মিষ্টি এর আগে আমি কখনো খাইনি। পাশাপাশি যে ফল এবং ফলের রসগুলো ছিল, সেগুলো ছিল অতি সুস্বাদু। আমি নাস্তা করে উঠতে যাব, ঠিক তখনই ওপর থেকে নিচে নেমে আসলো একটা মেয়ে। আমি তার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে রইলাম, কারণ মেয়েটা ছিল একদম পরীর মতো সুন্দর, হুরপরীর মতো সুন্দর। সে ওপর থেকে একটা গাউনের মতো জামা পরে নিচের দিকে নেমে আসছে। জামাটা চারিদিকে ছড়ানো এবং ফুলো টাইপের। সে নিচের দিকে যখন নেমে আসছে, তার দিকে তাকিয়ে সত্যি আমি হতভম্ব হয়ে মাথা নিচের দিকে নামিয়ে ফেললাম। আমি ভাবলাম, কে না কে। মেয়েটি তখন আমাকে বলল যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে এতখানি উপকার করেছেন। আপনি আমাদের এখানে আবার একদিন দয়া করে আসবেন অতিথি আপ্যায়নের জন্য। আজকে তো আপনাদের অতিথি আপ্যায়ন করতে পারলাম না, তবে আপনাকে আমার ভাই গিয়ে নিয়ে আসবে, আপনি বলুন আসবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি কপালে থাকে তাহলে অবশ্যই আসবো, তবে আপনি এতখানি না করলেও পারতেন। তাই বলে আমি এখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে আসার পর দেখি আমার সিএনজিটা বাইরে দাঁড়া করানো, এবং যেখানে রেখেছিলাম সেখানে না রেখে অন্য একটা জায়গায় খুব সুন্দরভাবে পার্ক করা। ওইখানে কীভাবে গেল সেটাই বুঝতে পারলাম না, কারণ চাবি তো আমার কাছে রয়েছে। আমি সিএনজির ওইখানে গিয়ে সিএনজি স্টার্ট দিলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আমি মেয়েটার চেহারা যেন কোনোভাবেই ভুলতে পারছি না। আমি গেট থেকে বেরিয়ে সিএনজিটা জোরে চালাতে শুরু করলাম। উনি বলেছিল ওনার ভাইকে আমার সঙ্গে দিয়ে দিবে, তবে আমি না করেছি, কারণ ওনার ভাই এসে আবার যাবে কিভাবে। আমি সিএনজি চালাতে শুরু করলাম। বেশ খানিকটা পথ পেরিয়ে আমি দেখলাম আমি হাইওয়ের কাছে চলে এসেছি। যাওয়ার সময় যত দ্রুত গিয়েছিলাম, আসার সময় তার থেকে আসতে এসেছি, কিন্তু এত দ্রুত আমি এইখানে কিভাবে পৌঁছে গেলাম কিছুই তো বুঝতে পারছি না। বেশ খানিকক্ষণ সিএনজি চালিয়ে আমাদের বাড়ির কাছাকাছি চলে আসলাম। আমরা মফস্বল শহর থেকে একটু দূরে থাকি। আমি যখন বাড়ির কাছে আসলাম তখন প্রায় ফজরের আজান হয়ে যাবে। আজান প্রায় দিয়ে দিবে, অনেক মসজিদে দিয়েও দিয়েছে।
আমি সিএনজিটা গ্যারেজে ঢুকাতে যাব, ঠিক তখন খেয়াল করলাম আমার সিএনজির পেছনে একটা অদ্ভুত ধরনের টোপলা রাখা। টোপলাটা বেশ ভারী এবং সেই সাথে সেটা খুবই অন্যরকম লাগছে। আগের কালামে রাজা বাচ্চারা যেরকম স্বর্ণের থলিতে করে টোপলা দিত, সেরকম টোপলা আর কি, সেরকম থলি। আমি ভাবলাম আই হাই, এটা তো ওই মেয়েরই, কারণ ওই বাড়িতে সব কিছু এরকমই। তাহলে ওনার এই জিনিসটা আমি এখানে নিয়ে চলে এসেছি, এটা তো ঠিক হলো না। সম্ভবত উনি এই সিএনজিতে ফুল করে ফেলে রেখে গিয়েছে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ঘুম ভাঙলো আমার 2:30টার দিকে। আমি সিএনজিটা নিয়ে বের হলাম। বের হয়ে সর্বপ্রথম ভাবলাম এখানে যাই। যাত্রী নামিয়ে দিয়ে আমি সেই রাস্তা দিয়ে নামতে শুরু করলাম। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সেই জঙ্গল আমি প্রায় সমস্ত জায়গা ঘুটে ফেললাম। গত রাতে যেখান দিয়ে গিয়েছিলাম সমস্ত জায়গায় গিয়েছি, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কোথাও সেই রাজপ্রাসাদটা আমি পেলাম না। সত্যি খুবই অদ্ভুত বিষয় না? গতকালকে যেটা খুব সহজে আমি পেয়ে গিয়েছিলাম মেয়েটার সঙ্গে, কিন্তু আজকে এটা তো আশ্চর্যজনক বিষয়। যাই হোক, আমি ওই রাতে খুঁজে পেলাম না। আমি প্রায় রাত 11:30 পর্যন্ত সিএনজি চালিয়ে লাস্ট ট্রিপ নিয়ে আমি আমার নিজের শহরের দিকে ফিরছিলাম। খেয়াল করলাম কেউ একজন আমার সিএনজির দিকে হাত বাড়াচ্ছে। তখন আমার সিএনজিতে 2জন যাত্রী ছিল। আমি দেখলাম সেই মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে সিএনজি থামিয়ে বললাম কি যে, আপনি এখানে? আসলে আপনার একটা জিনিস কালকে আমার সিএনজির ভিতরে রয়ে গিয়েছে। আমি কালকে আপনাকে এটা ফেরত দেওয়ার জন্য আজকে গিয়েছিলাম, কিন্তু আপনাকে কোথাও পাইনি। মেয়েটি তখন আমাকে বললেন যে এটা তো আপনি পাবেন না, কারণ হচ্ছে এটা একটা গুপ্ত জায়গা। আপনার সিএনজিতে কি কেউ আছে? আমি তখন বললাম, হ্যাঁ, একজন যাত্রী আছে, উনি সামনের স্টেশনে নেমে যাবেন। আপনি কি আবার আপনার বাড়িতে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছেন ব্যাগপত্র নিয়ে? আচ্ছা, আপনি কোথায় যান বলুন তো? মেয়েটি বলল, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি ওনাকে নামিয়ে দিয়ে ফিরে আসুন, আমি আপনার সঙ্গেই আমার বাড়িতে যাব। আমি সঙ্গে সঙ্গে বললাম, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আপনার জিনিসটা আমার কাছে রয়েছে, আমাকে আবার সেই জিনিসটা আনতে বাড়িতে যেতে হবে। দামি জিনিস মনে করে আমি বাড়িতে রেখে এসেছিলাম, আমি ওটা দ্রুত নিয়ে আসছি। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে না, এই 20 মিনিট লাগবে, আমি আসছি। আমি তড়িঘড়ি করে সেই যাত্রীকে সেই বাজারে নামিয়ে দিয়ে আমার বাড়ির দিকে চলে গেলাম। তারপর সেই জিনিসটা নিয়ে এসে আমি খেয়াল করলাম মেয়েটি সেখানে দাঁড়িয়ে নেই। অদ্ভুত তো, আমাকে সে বলে কোথায় চলে গেল? সে কি জিনিসটা নিতে চাচ্ছে না? কিছুই তো বুঝতে পারছি না। আমি মন খারাপ করে বাড়িতে চলে আসলাম। মেয়েটিকে আর সেদিনকে ড্রপ করা হলো না বা সেই জিনিসটাও দেওয়া হলো না। বাড়িতে আসার পর বলল, কী রে বাজান, তোর তো দেখাই মেলে না, সেই সকালবেলা বের হোস আর এত রাত্রেবেলা আসিস, নিজের দিকে তো একটু যত্ন রাখতে পারিস। আমি বললাম, মা, কীভাবে যত্ন রাখবো বলো? আমি তো আর পরিবারের ছোট সন্তান না যে বসে থাকলে চলবে। আমার সব কিছুর দিকেই খেয়াল রাখতে হয়। তুমি অসুস্থ, তোমার ওষুধ কিনতে হয়, সব মিলিয়ে আমার তো এসব জিনিস আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। বাবা বেঁচে থাকলে হয়তো আজকে এই জিনিসগুলো করা লাগতো না, তবে আমার কিছু করার নেই, আমাকে এখন এগুলো করেই জীবনযাপন করতে হবে। তাই বলে আমি ঘুমাতে চলে গেলাম। আমার মাঝে মধ্যে মন খারাপ হয় এইসব কথা চিন্তা করে, যে কেন আমার জীবনে এমন হলো। কিন্তু আজকে একটু অন্য চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। মেয়েটার চেহারা বারবার আমার চোখের সামনে ভাসছিল, কেন জানি না মেয়েটার কথা বারবার মনে পড়ছিল। আচমকা তখন আমার নাকে একটা অদ্ভুত ঘ্রাণ ভেসে আসলো। এটা কোন ঘ্রাণ? এটা তো সেই মেয়েটার গায়ের ঘ্রাণ। আমি সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লাম। উঠে বসে আমার যে জানালা ছিল সেই জানালা দিয়ে বাইরে তাকাতেই হতভম্ব হয়ে গেলাম। খেয়াল করলাম মেয়েটা বাহিরে দাঁড়িয়ে আছে। আমি কি ভুল দেখছি নাকি সত্যি দেখছি? আমি বাইরে গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি আপনি আমার বাড়ি কীভাবে চিনলেন? সে আমাকে বলল, আপনি যে আমাকে বললেন যে আমার বাড়ি পর্যন্ত দিয়ে আসবেন, তা না করে আপনি বাড়িতে এসে ঘুমাচ্ছেন। আমি আপনার জন্য কতক্ষণ অপেক্ষা করে বসে আছি জানেন? মেয়েটি আমাকে এই কথা বলতেই আমি সত্যি লজ্জায় মুখে কামড় দিয়ে ফেললাম। বললাম, আমি আপনাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আপনাকে পাইনি। তখন সে আমাকে বলল যে আমি ওইখানেই ছিলাম, দেখছিলাম আপনি আমার জন্য অপেক্ষা করেন কিনা, তবে আপনি চলে আসলেন। আমি কিন্তু মন খারাপ করেছি। আমি বললাম, দয়া করে মন খারাপ করবেন না, আপনি গরিবের বাড়িতে এসেছেন, এত বড়লোক ঘরের মেয়ে হয়ে, আসলে আজকে আপনাকে কীভাবে আপ্যায়ন করবো? আবার রাত্রেবেলা এসেছেন, আপনি এখানে এসে পড়েছেন, আপনি তো চাইলে আপনার বাড়িতেই দ্রুত যেতে পারতেন। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দ্রুত করে সেই জিনিসগুলো নিয়ে আসছি, মানে আপনার সেই জিনিসটা। উনি তখন বললেন, ওইটা থাক, ওইটা আমি আপনার জন্যই দিয়েছি, আপনি ওই জিনিসটা রেখে দিন এবং ওটার ভিতরে কী আছে সেটা আপনি খুলে দেখতে পারেন। আপনাকে আমি উপহারস্বরূপ ওইটা জিনিসটা দিয়েছিলাম আপনার সততা পরীক্ষা করার জন্য। আমি দেখলাম যে আপনি সত্যি অনেক সৎ এবং এই জন্য আমি ওই জিনিসটা আপনাকে দিয়ে দিলাম। আপনি এখন চাইলে আমার সঙ্গে যেতে পারেন, আমাকে আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারেন, তবে সেটা আপনার সিএনজিতে নয়, আমি হেঁটে আপনার সঙ্গে যাব। আমি বললাম, ওইটা তো অনেক দূরের রাস্তা, আপনার সঙ্গে হেঁটে কীভাবে যাব? মেয়েটি তখন আমাকে বললেন, চলুন গল্প করতে করতে চলে যাব। আমি সেই সময় দেখেছিলাম তার হাতে একটা লাগেজ ছিল,
যে লাগেজে করে সে হয়তো এর আগের দিন যেরকমভাবে নিয়ে গিয়েছিল সেরকম জামা কাপড় ছিল। আমি বললাম, আপনার ব্যাগ? উনি তখন বলল, ব্যাগগুলো আমার ছোট ভাই এসে নিয়ে যাবে, আমি এগুলো এখানে রেখে এসেছি। উনি যেখান থেকে আমার সঙ্গে দেখা করেছিল সেখান থেকে এই পথটা অনেক দূরের পথ, এবং আমার কাছে এরকমভাবে কীভাবে আসলে সেটাই বুঝতে পারলাম না। সত্যিই আমার মাথায় কিছু ঢুকছিল না। যাই হোক, উনি আমাকে যেহেতু বলেছে, ওনার সঙ্গে হাঁটতে শুরু করলাম। ওনার পাশ দিয়ে আমার হাঁটতে বেশ ভালো লাগছিল। আজকেও মেয়েটার মুখে নাকাপ পরা। আমি বললাম, আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু সবসময় নাকাপ পরে থাকেন কিসের জন্য? এই কথা শুনে মেয়েটা বলল, কেন, আমাকে কি আপনার ভালো লেগেছে? আমি বললাম, না না, সেইটা না, আপনাকে তো ভালো লাগার মতোই, আপনি বেশ সুন্দরী এবং বেশ রূপবতীও বটে। এটা শুনে মেয়েটা হেসে দিল। হেসে দিয়ে বলল, তাই বুঝি? আমি বললাম, জি হ্যাঁ তাই। তারপর হাঁটতে হাঁটতে এত অল্প সময়ের মধ্যে তার বাড়ির কাছাকাছি কীভাবে পৌঁছে গেলাম সেটা আমি জানি না, তবে খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি। নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে তাদের ওই জায়গাটা 8 থেকে 9 কিলোমিটার হবে, এবং এই 8 থেকে 9 কিলোমিটার শুধুমাত্র তার কথা অনুযায়ী আমি হেঁটে পার হবার জন্য এসেছিলাম। সে আমাকে বলেছে সে সিএনজিতে যাবে না, আর এত বড় বড় ঘরের মেয়ে, সুন্দরী মেয়ে, তার কথাকে আমি ফেলতে পারি? কিন্তু এত দ্রুত তার বাড়ির কাছাকাছি কীভাবে চলে আসলাম সেটাই আমার বোধ হচ্ছিল না। আমি বাড়ির ভেতরে ঢুকলাম। গতদিনের মতো রক্ষীরা আজকে আমাদেরকে অদ্ভুতভাবে দেখাচ্ছিল। আমি বললাম, আচ্ছা, এই বাড়িটা তো গতকালকে আমি দেখিনি, এটা তো আপনার জিজ্ঞেস করতে আমি ভুলে গিয়েছি, এই জিনিসটা ফেরত দিতে এসে আমি সত্যিই দেখিনি। তখন সে আমাকে বলল, এটা তো দিনের বেলা থাকে না। আমি বললাম, মজা করছেন? মেয়েটা তখন বলল, না, আমরা মজা করি না, তবে আপনি নিশ্চয়ই মজা হিসেবে নিচ্ছেন, তাই না? ঠিক আছে, আমি মজা করেছি আপনার সঙ্গে। তাই বলে সে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল। তারপর তার সঙ্গে বসে আমি গল্প করতে লাগলাম। খানিকক্ষণ বাদে 2জন লোক আসলো। 2জন লোকগুলোর পরনে ছিল কালো রঙের এক ধরনের কাপড়, এবং আমাকে দেখে বলল, এ কে, এবং একে কোথা থেকে নিয়ে এসেছো? মেয়েটি তখন তার সঙ্গে কি একটা ভাষায় কথা বললো, আমি সত্যি কিছু বুঝতে পারলাম না। তারপর আমাকে এক ধরনের পানীয় খেতে দেওয়া হলো। আগের দিনের থেকে সেই পানীয়টা ছিল ভিন্ন, এবং অদ্ভুত ধরনের এক ধরনের ফল খেতে দেওয়া হলো। খাওয়ার পর আমি মেয়েটার সঙ্গে গল্প করছিলাম বেশ খানিকক্ষণ যাবৎ। তারপর আমার কখন যে ঘুম এসে গেল আমি বলতে পারবো না। পরের দিন সকালবেলা আমার যখন ঘুম ভাঙলো, আমি দেখলাম আমি আমার নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। এটা কি আশ্চর্যজনক কোনো কিছু ছিল নাকি স্বপ্ন ছিল কিছুই বুঝতে পারলাম না। এটা আদতেও কি সম্ভব ঘটা? কোনোভাবেই ঘটা সম্ভব না। আমি উঠে আমার মাকে বললাম, আচ্ছা মা, তুমি আমাকে বাসায় দেখেছিলে রাত্রেবেলা যখন ঘুমিয়েছিলাম? তখন আমার মা আমাকে বলল, ও কই, তোকে তো আমি দেখলাম সকালবেলা এসে ঘুমিয়ে আছিস, রাত্রে আমি একবার উঠে দেখলাম তোর বিছানা খালি। তার মানে সত্যি সত্যি আমি গতকালকে এখানে ছিলাম না, আমি নিশ্চয়ই ওই মেয়েটার সঙ্গে ছিলাম। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মেয়েটা খুবই রহস্যজনক। সেরকমভাবে এত দ্রুত পথ আমাকে নিয়ে পাড়ি দিল কিভাবে, আর তাদের বাড়িও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব রহস্য নিয়ে আমার মাথা চুলকাতে লাগলো। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার কাছে সবকিছু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছিল, কারণ তার কথাবার্তা এবং সমস্ত চালচলন সবই রহস্যজনক। তার সাথে আমার 3বার দেখা হয়েছে, এবং 3বারেই সে আমার সঙ্গে এমন কোনো কিছু করেছে যা কিনা আসলে স্বাভাবিক কোনো কিছু না। তাহলে কি মেয়েটা আমাদের জগতের কেউ না? এটা আমি ভাবতে লাগলাম। আমি ভাবলাম যে আজকে সন্ধ্যার পরে যদি তার সঙ্গে আমার দেখা হয়, তাহলে তাকে আমি জিজ্ঞেস করবো যে সে কে। সত্যি সত্যি তার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়ে গেল, এবং তখন আমার গাড়ি ফাঁকা ছিল। আমি অন্য জেলা থেকে আমার নিজের জেলায় ফিরছিলাম। আমি তখন তাকে বললাম, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আপনি সেগুলোর উত্তর দিবেন দয়া করে আমাকে। আপনি আসলে কে, এবং আমার পিছু কেন নিয়েছেন, এবং আপনি আমার সঙ্গে কেন অলৌকিক সব কাণ্ড কারখানা করছেন? মেয়েটি তখন বলল, আমি আপনার সঙ্গে আসলে সব করতে চাইনি, তবে আপনাকে আমার খুব ভালো লেগেছে, এই কারণেই আমি আপনাকে সেই রাতে থামিয়েছিলাম এখানে। এই কথা বলতে আমি বললাম, কিন্তু আপনি কে, এবং আপনি কেনই বা আমাকে এরকম ভাবে এখানে থামালেন, আর কেনই বা আমাকে সেখানে নিয়ে গেলেন? আর সেই বিল্ডিংটা রাত্রেবেলা থাকে, দিনের বেলা কেন থাকে না? আমি 2 দিন সেখানে গিয়েছি কিন্তু পাইনি। আর আমি গতকালকে আপনার ওখান থেকে আমার বাড়িতে কিভাবে আসলাম? মেয়েটা তখন বলল, আপনি সব কিছুই জানতে পারবেন, আজকে চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। আমি বললাম, আপনার বাড়িতে আমি যাব না, কারণ আপনি যে কোনো মায়াবিনী সেটা আমি বুঝে গিয়েছি। নিশ্চয়ই আপনি কালো জাদু করেন, তাই না? এবং জাদুকর একজন। মেয়েটা খানিকটা হাসলো। তার হাসিটাও সুন্দর, তবে আজকে তার হাসির মধ্যে আমার কাছে রহস্য মনে হচ্ছে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে, আপনি কে বলুন তো, এবং আপনি কেন আমার পিছু নিয়েছেন, এবং আপনি কি চাচ্ছেন আমার কাছে? মেয়েটা তখন একটু হেসে বলল, আমি আপনাকে পছন্দ করি এবং আপনাকে চাচ্ছি। তখন সে এই কথা বলতে আমি বললাম, আপনি তো অনেক বড়লোক ঘরের মেয়ে, সুন্দরী মেয়ে, আপনি এরকম জাদুটনা কিভাবে করছেন? কিছু তো আমি বুঝতে পারছি না। মেয়েটা তখন একটু হেসে বলল, আপনি এখন পর্যন্ত বুঝতে পারছেন না যে আমি কে, আর কেনই বা আপনার কাছে এসেছি?
আমি তখন জিজ্ঞেস করলাম যে না, আমি সত্যি বুঝতে পারছি না আপনি কে এবং কেন আমার কাছে এসেছেন, আর আপনি এসব কীভাবে করছেন। সঙ্গে সঙ্গেই সে একটু মাটি থেকে উপরে উঠে আমার দিকে তাকিয়ে বলল, এবার দেখুন তো আমাকে চিনতে পারছেন কি না। আমি তখন বললাম, না আমি তো আপনাকে চিনতে পারছি না, কিন্তু আপনি এরকমভাবে হাওয়ায় ভাসছেন কীভাবে। আমি তখন বেশ খানিকটা ভয় পেয়ে পেছনে সরে গেলাম। পেছনে সরে গিয়ে দৌড়ে আমার সিএনজির ভিতরে এসে বসতে যাব, তখনই সে আমাকে বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি আসলে সত্যি আপনার কোনো ক্ষতি করব না। সিএনজির কাছে যাওয়ার আগেই সে আমার কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে আমার হাতটা খপ করে ধরে ফেললো। আমি তার হাতটা খুব জোরে সোরে ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই তার হাত ছাড়াতে পারছিলাম না। তারপর সে আমাকে বলল, একটু শান্ত হও, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনতেই আমি যেন একদম শান্ত শীতল নদীর মতো শান্ত হয়ে গেলাম। তারপর তাকে বললাম, ভালোবাসেন? কিন্তু আমি তো আপনাকে চিনি না, আর আপনি এরকম হাওয়ায় ভাসলেন কিভাবে, আমাকে এরকমভাবে নিয়ে গেলেন কিভাবে। মেয়েটি তখন আমাকে উত্তর দিল, দেখো আমাকে খুব ভালো মতো চেয়ে, আমি একটা পরী, আমি কোনো মানুষ নই। আমি আকাশ থেকে তোমার জন্য নেমে এসেছি এবং তোমাকে ভালোবাসি বলে। সত্যি সে রাতে প্রথম দিন তোমাকে দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল। ভেবেছিলাম তোমার সঙ্গে কথা বলবো। মানুষের সঙ্গে কথা বলার আমার খুব ইচ্ছে এবং খুব শখ যে একজন মানুষের সঙ্গে কথা বলি, অনেক দিনের ইচ্ছে। কিন্তু তোমাকে সেদিন প্রথম দেখে আমার তোমার প্রতি এক প্রকার ভালো লাগা কাজ করতে শুরু করে। তারপর আমি ভেবেছিলাম যে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে তোমাকে আটকে রাখবো, কিন্তু সেটা করতে পারিনি শুধুমাত্র তোমার সততার জন্য। তুমি আসলে খুব ভালো একটা ছেলে এবং তোমার পরিবারের জন্য তুমি যা করছো, এই কারণেই তোমাকে আমি ওই স্বর্ণ ভর্তি টোপলাটা দিয়েছিলাম, যাতে করে তুমি সেটা তোমার পরিবারের কাজে লাগাও। কিন্তু না, তুমি সেটা তোমার পরিবারের কাজে লাগাওনি, বরং আমাকে ফেরত দিতে এসেছিলে সেই রাতে। এই জন্যই তোমার সরলতার প্রেমে পড়েছি আমি, তোমার ব্যক্তিত্বেও এবং তোমার সমস্ত কিছুর প্রেমে পড়েছি। আমি তোমার সঙ্গে দেখা হওয়ার পরে কয়েকদিন তোমাকে আমি ফলো করেছি এবং তোমার সম্পর্কে জেনেছি। আমি তুমি যেরকম সহজ সরল এবং ভালো একজন মানুষ, এরকম মানুষ জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা আসলে আমার ভাগ্যের ব্যাপার। আমি তখন বললাম, এটা কখনো সম্ভব না। আপনি একটা জিন আর আমি একটা মানুষ, জিনের সঙ্গে মানুষের কখনো সম্পর্ক হতে পারে না। মেয়েটা তখন বলল, কেন পারে না? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, বাসো না বলো? আমি তখন বললাম, না আমি আপনাকে ভালোবাসি না, আপনি দয়া করে আমাকে যেতে দিন। তাই বলে আমি তার হাতটা ছাড়িয়ে সিএনজিটা টান দিলাম জোরে। সে পেছন দিক থেকে আমার দিকে তাকিয়ে আছে এবং আমি বেশ খানিকক্ষণ সিএনজি চালিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সত্যি কথা কেন যেন আমার তার কথা খুব মনে হচ্ছিল। তার কথা কেন আমি ভাবছি, সে তো কোনো মানুষ না, সে তো কোনো আশরাফুল মাকলুকাত না, তার প্রতি কেন আমার এরকম ভাবনাটা হবে। আমি আগামী 3 দিন সিএনজি চালাতে গেলাম না, কারণ আমার মনে হতো যে বাইরে গেলে ও নিশ্চয়ই আমাকে এসে জাপড়ে ধরবে এবং আমার কাছে কৈফিয়ত চাইবে। এই কারণেই। তবে সত্যি কথা বলতে এই 3 দিন আমি সিএনজি চালিয়ে না যেয়ে বরং ভুল করেছি, কারণ আমি যে তাকে এই কয়েকদিন পছন্দ করে ফেলেছি, সেটা আমি প্রথম দিন তাকে দেখার পরেই বুঝতে পেরেছিলাম, কিন্তু উপলব্ধি করতে পেরেছি আজকে, কারণ তাকে আমি সত্যি খুব পছন্দ করে ফেলেছি। আমি ওই রাতে সিএনজি নিয়ে বের হলাম। আমি ভাবতে পারিনি যে ও আমার জন্য এখনও সেখানে দাঁড়িয়ে থাকবে। আমি হয়তো ভেবেছিলাম ও হয়তো চলে গিয়েছে, যেহেতু ওকে আমি ফিরিয়ে দিয়েছি। কিন্তু ভালোবাসার কোনো মান হয় না, সে একটা পরিহক আর মানুষ হোক, সে ফিরে আসে। সে নাকি আমার আশেপাশ দিয়ে ঘোরাফেরা করেছিল, কিন্তু আমি তাকে পাত্তা দিইনি বিদায় সে আমার কাছে আসতে চায়নি। তারপর আমি তাকে রাস্তায় দেখে বললাম, আপনি কেন আমার পিছু নিচ্ছেন বলুন তো? মেয়েটি তখন আমার কাছে এসে আমাকে তার সাথে চেপে ধরলো, বলে কিছু সত্যি বলো, তুমি আমাকে ভালোবাসো না? সত্যি কথা বলবে আমার চোখের দিকে তাকিয়ে। ততদিনে তার প্রতি আমার ভালো লাগা চলে এসেছে এবং ভালোবাসাটাও হয়তো চলে আসবে। আমি তাকে পছন্দ করতাম। তারপর আমি কি মনে করে বলে দিলাম যে, দেখো তুমি একটা জিন আর আমি একটা মানুষ, তোমার পরিবার কি মেনে নিবে আমাকে? অবশ্যই মেনে নিবে না। আর তোমার সাথে সম্পর্ক আমার পরিবারেও একটা অন্যরকম তালগোল পেকে যাবে। আর তাছাড়া আমি জানি তুমি আমাকে সাহায্য করার জন্য এসেছো, আমাকে পছন্দ করো, আমার প্রতি তোমার একটা অন্যরকম ফিলিংস আছে, তোমার প্রতি আমার একটু ফিলিংস আছে, সেটা ভালোবাসায় পরিবর্তন হতে হয়তো সময় লাগবে। তবে তুমি কি সেটা মেনে নিতে পারবে? তোমার পরিবার মেনে নিবে? মেরি তখন বলল, আমি আমার পরিবার, ওই পুরো বিল্ডিংয়ে আমি একা থাকি। আমার বাবা আমার জন্য ওই পুরো ইমারতটা তৈরি করে দিয়েছেন এবং আমি ওখানে একাই থাকি সমস্ত কিছু নিয়ে। তুমি আমার সঙ্গে ওখানে থাকবে আর তোমার পরিবার, তাকে আমি দেখব, সমস্ত কিছু আমি দেখব। আমি বললাম, এসব কি সম্ভব আদৌ? মেয়েটি তখন আমাকে বলল, হ্যাঁ সম্ভব, সত্যি সম্ভব। আমি আমাদের বিয়ের কথা আমার বাবার কাছে বলবো। আমি জানি তুমি আমাকে পছন্দ করবে এবং আমাকে তুমি বিয়ে করলে অনেক সুখী হবে। আমি একটা পড়ি, সেসব বিষয়ে তোমার কোনো সমস্যা নেই, তাও আমি জানি।
আমি শুধুমাত্র তোমাকে চাই এবং তোমার পরিবার, তোমার বোনেদের বিয়ে দেওয়া, ভাইদের পড়াশোনা করা, সমস্ত কিছু আমি দেখব। তুমি শুধু আমার সঙ্গে চলো এবং আমাকে বলো তুমি ভালোবাসো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বললাম কি যে হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে ভালোবাসি। তারপর ও আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল চলো আমাদের কক্ষে যাই, আমাদের ঘরে। তাই বলতে আমি চোখ খুলতে দেখি আমি আমার নিজের সেই রাস্তায় সিএনজির সঙ্গে নেই। সিএনজিটা বাইরে দাঁড়া করা এবং আমি সেই বিরাট আকৃতির মহলের সামনে দাঁড়িয়ে আছি। সে আমাকে ভিতরে নিয়ে গেল। সে আসলে খুব খুশি ছিল এবং ঘরের ভেতরে এক ধরনের আনন্দ উল্লাস যেন লেগে গেল। সমস্ত দাস দাসী সব জিন পড়ি ছিল, সকলে এসে সেখানে হাসাহাসি করতে লাগলো। বলল কি যে রাজকুমারী আজকে এত বেশি খুশি কেন? তার পিঠে রয়েছে বড় বড় 6টা ডানা, মানে ছোট ছোট এবং বড় বড় প্রজাপতির মতো ডানা রয়েছে। সেগুলো সে মেলে বড় বড় ফোড়ফোড় করতে লাগলো। আমি বললাম আরে হয়েছে, থামো। সে আমাকে বলল আজকে আমার খুশির সীমা নেই। আমি এই খুশিতে আগামীকালকে তোমার জন্য একটা পার্টির ব্যবস্থা করব এখানে। তুমি কিন্তু কালকে তোমার সমস্ত আত্মীয় স্বজন এবং তোমার পরিবারের সমস্ত সবাইকে নিয়ে আসবে। আমি তোমাকে নিয়ে আসার জন্য আমার ছোট ভাই এবং আমি নিজে আসব, ঠিক আছে? আর এই জামা কাপড়গুলো তুমি এখন নিয়ে যাও, এগুলো তোমাদের পরিবারের সকলের জন্য। তারপর আমি সেখান থেকে চলে আসলাম ওই রাতে। ও এতটাই খুশি ছিল যে বেশ রাত পর্যন্ত ও আমাকে সেখানে রাখলো এবং রেখে আমার সঙ্গে গল্প করলো। আমার কোলে মাথা রেখে শুয়ে বললো কিছু মাথায় হাত বুলিয়ে দাও। সব মিলিয়ে মেয়েটা আমার জন্য সত্যি খুব পাগল ছিল এবং আমাকে বলল যে আমি তোমাকে খুব ভালোবাসি। তাই বলে সে আমাকে বাড়ির কাছে নামিয়ে দিয়ে গেল, আমার সিএনজি সমেত। এটা কিভাবে হলো আমি জানি না, তবে জিনের দ্বারা যে কোনো কিছু সম্ভব সেটা আমি ওর সঙ্গে পরিচয় হবার পর জানতে পেরেছি এবং ও আমাকে সমস্ত কিছুই আমার জন্য করতে রাজি আছে, সেটা ও আমাকে এরকমভাবে বুঝিয়েছে। পরের দিন আমি ভাবলাম যে এটা কি করা ঠিক হবে? আমি আমার পরিবারের সমেত কি সেখানে যাব? আমার বাবা মা কী মনে করবে? মা যদি ভয় পায়? আমি এই কয়েকদিন মায়ের প্রতি একদমই খেয়াল করতে পারিনি। খেয়াল করলাম মা আগের থেকে সুস্থ এবং সে আমার বোনের সঙ্গে রান্না করছে। আমি বললাম কি যে কী রে, মা এরকম সুস্থ কিসের জন্য? আমার বোন বলল আরে জানি না, গত 2 দিন আগে এক তান্ত্রিক এসেছিল আমাদের এখানে। তান্ত্রিক বলতে তেনাকে দেখতে তান্ত্রিকের মতো লাগছিল, তবে তিনি আমার মাকে ফুঁক দিলেন এবং সাথে একটা জিনিস খাইয়ে গেলেন। বললেন কি যেটা খা, সুস্থ হয়ে যাবে। খাওয়ার পরে আমার মা সুস্থ হয়ে গিয়েছে, তুই তো বাসায় থাকিস না, দেখিস না। আমি বললাম এটা কি সম্ভব, কিভাবে? তখন আমার বোন বলল জানি না, তবে উনি এটা বলে গিয়েছে এবং বলেছে যে উনি নাকি আবার আসবেন। আমি তখন বুঝতে পারলাম যে এটা নিশ্চয়ই সেই পরি মেয়েটার কাজ, যে কিনা আমাকে পছন্দ করে এবং যার সঙ্গে আমি ভালোবাসার সম্পর্কে জড়িয়েছি। পরের দিন আমি পরি মেয়েটাকে বললাম আচ্ছা আমি একা যাই, আমার বাবা মা তো ওইসব বিষয়ে বুঝবে না, ওইখানে গেলে যদি ভয় পাই। ও তখন বলল ভয় পাবে না, তুমি শুধু ওকে নিয়ে আসো ওদেরকে। ওইখানে সমস্ত জিনেরা মানুষের বেশ ধরেই থাকবে এবং আমার মতোই থাকবে, তুমি চিন্তা করো না একদম, ঠিক আছে? তারপর ওই রাতে আমরা নতুন জামা কাপড় পরে সেই বিল্ডিংয়ে গেলাম যেখানে ওরা থাকতো এবং সারা রাত প্রায় সেখানে থাকলো সকলে। এবং আমার ছোটো ভাই বোন মা সকলে বেশ খুশি ছিল এবং আনন্দিত ছিল। বললো কি যে এখানে তো খুব বড়লোকি জায়গা, এখানে কি আমাদেরকে মানাবে? আমার পরিপ্রেমিকা তখন আমার মাকে বলল যে খুব মানাবে, আপনি আসলে খুব সুন্দর, যৌবনকালে নিশ্চয়ই আপনি খুব সুন্দরী ছিলেন। আমার মা খুশি হয়ে গেল তার কথা শুনে। বেশ খানিকক্ষণ সেখানে থাকার পর আমার পরিবারের সকলকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসলো এবং পরিটার সঙ্গে আমি সেই রাতে সেখানে থাকলাম এবং তার সঙ্গে ঘুমালাম। প্রথমবারের মতো তার সঙ্গে আমার কিছু একটা হলো এবং সে আমাকে জড়িয়ে ধরে বলল আমি আজীবন তোমাকে আমার বুকের ভেতরে রাখবো এবং সবসময় তুমি আমার সঙ্গে থাকবা। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে আমি নিজেকে আবিষ্কার করলাম নিজের ঘরে। আমি দেখলাম আমি নিজের ঘরে শুয়ে আছি। আমি ঘুম থেকে উঠে মাকে বললাম আচ্ছা মা, গতকালকে কি তোমরা ওখানে গিয়েছিলে? মা বলল কি যে হ্যাঁ, তুই তো দিয়ে গেলি আমাদের এখানে, কিন্তু তুই কখন আসলি বাসায়? আমি তো কিছু দেখলাম না। আমি বললাম জানি না আমি কখন এসেছি, আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সেসব বাদ দাও, তবে গত রাতের কথা আমার কিছু মনে পড়ছে না, গত রাতে কী হয়েছিল? মা তখন বললো আরে ওই মেয়েটা আমাদেরকে নিয়ে গেল, মেয়েটা আসলে খুব ভালো ছিল তাই না? মেয়েটা কে রে? আমি মাকে বললাম আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে না। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম। আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, মেয়েটা দিনের বেলা কেন থাকে না আর রাতের বেলা কেন আমাদেরকে সেখানে নিয়ে যায়? সেখানকার রহস্য কি? নাকি জিনেরা দিনের বেলা চলাফেরা করে না? আমি কিছুই বুঝতে পারছি না। ভাবছি আজকে রাত্রেবেলা ওর সঙ্গে দেখা হলে সেটা জিজ্ঞেস করব। রাত যখন হলো ও আমাকে আমার বাড়িতে নিতে আসলো, বললো কি যে চলো আমরা আজকে ঘুরতে যাবো একটা জায়গায়। আমি বললাম আচ্ছা তুমি দিনের বেলা কেন আসো না বলো তো? ও তখন বললো আমাদের দিনের বেলা চলাচল করার নিষেধ আছে, এই জন্য আমি আসি না। রাতের বেলা এটা শুধু আমাদের সময়,
এই জন্য আমরা রাতের বেলা চলাফেরা করি। আমি এবং ও কোথা দিয়ে উঠছি জানি না, তবে একটা অদ্ভুত জায়গার ভেতর দিয়ে যাচ্ছি। দুই পাশে ঘন বন এবং উপর দিয়ে যাচ্ছি। এটা যেন এক অবিশ্বাস্য বিষয়। ও আমাকে শক্ত করে আমার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। বলল কি যে এসব বিষয়ে আমাকে কখনো জিজ্ঞেস করবে না। তুমি আমাকে ভালোবাসো এবং আমি শুধুমাত্র তোমাকে রাতে আমার কাছে পেতে চাই, এবং দিনের বেলা আমি তোমার কাছে আসতে পারবো না। তুমি দিনের বেলা তোমার পরিবারের সঙ্গে থাকবে আর রাতে আমার সঙ্গে থাকবে। এটাই তোমার শর্ত আমার সঙ্গে থাকার। বলো তুমি থাকবে? আমি বললাম কি আচ্ছা ঠিক আছে থাকবো, তবে তুমি যে বললে আমার পরিবারের দায়িত্ব নিবে, আমার পরিবারের সকলের দায়িত্ব তুমি কিভাবে নিবে? ও তখন বলল, আমি তোমাকে একটা থলে দিয়েছিলাম প্রথম দিন, মনে আছে? আমি বললাম হ্যাঁ, মনে থাকবে না কিসের জন্য? ও তখন আমাকে বলল, ওই থলের ভিতরে বেশ কিছু স্বর্ণ মুদ্রা আছে, যেটা কিনা আমাদের এখানে ব্যবহার করা হয়। আমি এই জিনিসগুলো তোমাকে দিয়েছি। এই জিনিসগুলো ব্যবহার করে তুমি চাইলে একটা ব্যবসা দাঁড় করাতে পারো, এবং সেটা দিয়ে তুমি তুমি দিনের বেলা সেখানে থাকলে আর রাতের বেলা এখানে চলে আসলে। তুমি দিনের বেলা এখানে কি করছো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি যা ইচ্ছা তাই করো, তবে রাতের পরে রাত এখানে আমার সঙ্গে থাকতে হবে, এবং এটা হচ্ছে তোমার সঙ্গে আমার থাকার শর্ত। আমার সঙ্গে যেহেতু যুক্ত হয়েছো, সারা জীবন আমার সঙ্গে এরকমভাবে থাকতে হবে। তুমি রাজি আছো? আমি বললাম হ্যাঁ রাজি আছি, কারণ ততক্ষণে আমি মেয়েটাকে সত্যি ভালোবেসে ফেলেছি। কারণ ওকে ছাড়া কেন যেন আমার ভালো লাগতো না। সেই প্রথম দেখায় ওর প্রতি আমার একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করতো, কিন্তু পরবর্তীতে সত্যি ওর সঙ্গে থাকতে থাকতে ওর প্রতি একটা অন্যরকম মোহ কাজ করা শুরু করেছে। এবং প্রায় দিনই রাত্রেবেলা ও আমার কাছে এরকমভাবে আসতো, এবং আমার সঙ্গে ও আমাকে নানান জায়গায় নিয়ে যেত, ওর সঙ্গে থাকতে বলতো, এবং ওর যে আলিশান প্রাসাদ ছিল সেই প্রাসাদে আমাকে নিয়মিত নিয়ে যেত, এবং নিয়মিত আমি সেখানে গল্প করতাম, আড্ডা দিতাম, ওর সঙ্গে শারীরিক সম্পর্ক হতো, ওর সঙ্গে মিশতাম, গল্প করতাম। এরকম করেই সময় যাচ্ছিল আমাদের। এবং ও আমাকে বলল যে তুমি এগুলো বিক্রি করে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাও। আমি তখন সেগুলো স্যাকরার দোকানে বিক্রি করে বেশ মোটা একটা অঙ্ক পেলাম, এবং সেটা দিয়ে আমাদের বাজারে বিশাল আকৃতির একটা ডিলারশিপের বিজনেস নিলাম। আমি দিনের বেলা সেটা সামলাতাম। সন্ধ্যার পর আমি বলতাম যে সন্ধ্যার পর আমি থাকবো না, আমার ছোট ভাইকে সেই দায়িত্ব দিলাম। এবং দেখতে দেখতে কয়েক মাসের ভিতরে আমাদের সেই ব্যবসাটা একদম ফুলে ফেঁপে দাঁড়ালো। আমরা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করতে শুরু করলাম। যে সিএনজি দিয়ে আমার ওই মেয়েটার সঙ্গে পরিচয় হয়েছিল, সেই সিএনজিটা পরবর্তীতে আর চালানোর কোনো প্রয়োজন পড়তো না, কারণ ততদিনে আমাদের ব্যবসা অনেকখানি বেড়েছে। পরিমেয়েটি প্রত্যেকদিন রাত্রেবেলা আমাকে এসে নিয়ে যেত, এবং আমাকে নিয়ে তাদের ওইখানে থাকতে বলতো। তার সঙ্গে থাকতে আমার মন্দ লাগতো না, কিন্তু সে দিনের বেলাতে তার সঙ্গে থাকার জন্য কোনোভাবেই বলতো না, কারণ দিনের বেলা সে কখনোই আসতো না। দিনের বেলা কঠোর পরিশ্রম করে রাতের পর রাত তার সঙ্গে থাকতে থাকতে আমার শারীরিক গঠন এবং অন্যান্য কিছু পরিবর্তন হয়ে যেতে লাগলো, কারণ সে ছিল একটা পরী, তার চাহিদা ছিল অন্যরকম। এবং তার সঙ্গে শুরুর কয়েক বছর আমার ভালো কাটলেও পরবর্তী বছরগুলো কেন যেন অন্যরকম কাটছিল, কারণ সে দেখা যেত আমার প্রতি বেশি এক্সপেকটেশন রাখতো, এবং রাত্রেবেলা যখন আমার কাছে আসতো আমাকে বলতো যে তুমি অমুক কিছু করতে পারবে না, তমুক কিছু করতে পারবে না। এমনকি এমন কোনো রাত নেই সে আমাকে তার কাছে নিয়ে রাখতো না। আমি যদি তাকে বলতাম যে আমি আমার বাড়িতে থাকবো, সে তখন আমার উপর রেগে যেত। রেগে গিয়ে বলতো যে না, এমনটা করা যাবে না, তুমি আমাকে আমার কাছে থাকবে এবং রাত্রেবেলা কোনোভাবেই এখান থেকে যেতে পারবে না। এরকম করে সে এক প্রকার আমার উপর মানসিক টর্চার করতে শুরু করলো, যেটা কিনা আমার এক প্রকার অন্যরকম হ্যাসেল মনে হতো। ততদিনে আমি বেশ খানিকটা বড়লোক হয়ে উঠেছি, এবং তার প্রতি আমার ফ্যাসিনেশন অনেকটাই কমে গিয়েছে। মাঝখানে 2-3 বছর কেটে গিয়েছে। 2-3 বছরও সে আমাকে অনেক কিছু দিয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য বেড়েছে, বাড়ি ঘরদোর অনেক উন্নত করেছি, আমার বোনের বিয়ে দিয়েছি, ছোট ভাই বোনগুলোর সমস্ত কিছু একদম ভালো ভালো জায়গায় করেছি। তো সেহেতু আমার তার প্রতি ফ্যাসিনেশন কেমন যেন অন্যরকম হতে লাগলো। তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে, তার সাথে থাকতে থাকতে আমার শারীরিক কন্ডিশন একদম খারাপ হয়ে যেতে লাগলো। তার সঙ্গে থেকে কেন এটা হতো আমি জানি না, তবে আমাকে সবাই শুকনা বলতো। আমার দেহ এবং শারীরিক গঠন সবসময় ভালো ছিল। একদিন আমি আমাদের মসজিদ থেকে বের হচ্ছিলাম, তখন এক হুজুর আমাকে বললেন যে তোর উপর একটা কালো ছায়া আছে, সেটা কি তুই জানিস? আমি তখন বললাম হুজুর আমি জানি আমার উপর একটা কালো ছায়া আছে, এবং সে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি কোনোভাবেই এখান থেকে বের হতে পারছি না, আপনি আমাকে কি সাহায্য করতে পারবেন? সেই হুজুরটা আমাদের এখানে তাবলিগে এসেছিল, এবং এসে আমাকে বলল আমি জানি যে তুই কোনো একটা বিপদের মধ্যে আছিস, কিন্তু তোকে দেখে শুরুতে আমার মনে হয়নি, তারপর দেখলাম তোর চোখের নিচে একটা জিনের ছায়া। সেটা দেখে আমি সত্যি হতভম্ব হয়েছিলাম। এই জিনের খপ্পরে তুই কীভাবে পড়লি? আমি তখন বললাম আমি জানি না, আসলে এরকমভাবে ঘটে গিয়েছে।
আমাকে অনেক সম্পদের মালিক করে দিয়েছে জিনটা, কিন্তু বদলে সে আমাকেই কিনে নিয়েছে। এরকমটা হয়েছে। আমি যেন তার সঙ্গে আর থাকতে পারছি না, এটার সমাধান আমি করতে পারছি না। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? তখন আমি দেখলাম আমার সেই পরিপ্রেমিকা দূর থেকে আমাকে ইশারা দিয়ে ডাকছে। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে, মাগরিবের আজান দিবে দিবে অবস্থা। আমি আসরের নামাজ দেরি করে পড়েছিলাম। তো সে আমাকে বলল, ওইখান থেকে চলে আয়, তুই ওর কথা কেন শুনছিস? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আমি আসছি। কারণ পরীটা মেয়েটা আমার উপর অন্যরকম একটা বশ করে ফেলেছিল ততক্ষণে। সেই হুজুর লোকটি বলল কি যে, না, ও তোর সাথে কোথাও যাবে না, তুই উপর বশ করে রেখেছিস, আর ও তোর প্রতি এক প্রকার ফ্যাসিনেশন নিয়ে তোর কাছে চলে গিয়েছে, ওকে তুই কোনোভাবে নিয়ে যেতে পারবি না। পরিমেয়েটা যে আমাকে ভালোবাসত নিঃসন্দেহে সেটার কোনো বলার অপেক্ষা রাখে না, কারণ সে ততদিনে আমাকে বেশ কিছু সম্পদের মালিক করেছে এবং আমাকে শুধুমাত্র এতটুকু শর্ত দিয়েছে যে তার সঙ্গে থাকতে হবে। কিন্তু এটা থাকতে থাকতে যে আমি তার প্রতি অন্যরকম এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার শারীরিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারিনি। আমার পরিবারের লোকজনও কয়েকবার বলেছে, তবে আমি সেটা কোনোভাবেই বুঝতে চাইনি। সেই হুজুরটা আমাকে সঙ্গে সঙ্গে সেখানে তার তাবিজ কবজ দিয়ে বেঁধে ফেলে এবং বেঁধে ফেলে আমার হাতে, গলায় এবং সমস্ত জায়গায় পানি ছিটিয়ে দেয় এবং তাবিজ পরিয়ে দেয়। বলে কি যে, ওই পরীটা তোকে নিয়ে যেতে চায় এবং ও তোকে ব্যবহার করছে, তুই এখানে যাস না। আমি তখন বললাম, আমি এ থেকে বাঁচবো কীভাবে? আমি এর কাছে যেতে চাই না। পরীটা তখন আমাকে বলল, তুই এত বড় একটা ধোঁকা দিলে আমাকে, তুই আমার সঙ্গে যেতে চাস না? তোকে আমি সব কিছু দিয়েছি, মনে রাখবি, তোকে আমি যে সব কিছু দিয়েছি সেই সব কিছু আমি ছিনিয়েও নিতে পারি। তারপর ও রাগ করে সেখান থেকে চলে গেল। আমি হুজুরকে বললাম, হুজুর, ও যদি আমার ক্ষতি করে, আমার পরিবারের ক্ষতি করে? তখন হুজুর বলল, ওর কোনো কিছু করার ক্ষমতা নেই, ও তো তোকে সম্পদ দিয়েছিল, তোকে তার ক্ষমতা দেয়নি, কালো জাদু করে কিছু করেনি, সম্পদ থেকে তুই সমস্ত কিছু করেছিস। আমি বললাম, হুজুর, আপনি এত কিছু কীভাবে জানলেন? তখন ও বলল কি যে, আমি এই পরীটাকে চিনি, ওর কাজই হচ্ছে এইসব করা, নতুন নতুন ছেলেদের সঙ্গে এরকম করা। ওর বয়স প্রায় 600 বছরের উপরে এবং আমি ওকে অনেক আগে থেকে চিনি। এর আগে যে ছেলেটার সঙ্গে ও এরকম করেছে, সেই ছেলেটার পরিবার এখন তার জন্য কান্না করে। অল্প বয়সে ছেলেটা মারা গিয়েছিল শুধুমাত্র ওর জন্য। তোরও সেরকম পরিণতি হতে চলেছে। এই জন্য তোকে আমি আগে দেখেই আমি বুঝতে পেরেছি যে তোর উপর কার ছায়া রয়েছে। আমি তখন বুঝতে পারলাম যে সত্যি সত্যি একটা কালো ছায়ার উপর আমার উপর ভর করেছে এবং সে আমাকে এরকমভাবে তিলে তিলে শেষ করে দিবে এবং এটা একটা জাল, যে জালের ভিতর যেই পা দিয়েছে সেই মরেছে এবং এর পরিটার কাজই হচ্ছে এই। এর বয়সটা 600 বছর, সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ সে এমন রূপ ধারণ করে মানুষের কাছে আসে যেটা আসলে বোঝার কোনো উপায় থাকে না। সেই হুজুরটা আমাকে কয়েকটা তাবিজ দিলেন এবং বললেন, এগুলো কোনো দিনই তোর শরীর থেকে খুলবি না, যেদিন তুই খুলবি সেদিন মনে করবি যে ও তোকে নিয়ে যাবে, আর কোনোদিন তোকে ফেরত দিয়ে যাবে না। সেই ঘটনার পর থেকে আমার স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লেগেছে, যদিও আমার স্বাস্থ্য ফিরতে প্রায় বছরখানেক সময় লেগেছে। তারপর আমি আমার পরিবারের কথা চিন্তা করে বিয়ে করিনি এবং বিয়ের পরে সেই তাবিজগুলো আমি কখনো খুলিনি এবং বিয়ের পরে আমার কখনো সমস্যাও হয়নি। তবে সেই দিন যেদিন আমাকে তাবিজগুলো পড়াচ্ছিল, পরিমেয়টা আমাকে হুমকি দিয়েছিল এবং বলেছিল যে, আমি তোকে পছন্দ করি, তুই আমার সাথে এরকম প্রতারণা করলি, এটার প্রতিদান তুই একদিন পাবি। আমি শুধুমাত্র এটাই ভয় পাই যে ও যদি আমার কোনো ক্ষতি করে, কখনো যদি আমার সন্তান হওয়ার পরে কোনো ক্ষতি করে, এসব বিষয় নিয়ে আমি সবসময় চিন্তার মধ্যে থাকি। তবে সেই হুজুর বলেছিল যে ও আর কিছু করতে পারবে না এবং এই তাবিজটা যতদিন আমার কাছে আছে ততদিন আমি নিরাপদে আছি। আমি ভাবতে থাকি, যদি এই তাবিজটা হারিয়ে যায় তখন আমার কি হবে? হুজুর যদি মারা যায় তখন আমার কি হবে? সব কিছুই কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগে। এক অন্যরকম মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আমি দিন অতিবাহিত করছি। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে অথবা গল্প থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে অথবা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য মেগা বক্স সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।